সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকে সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক আশরাফ কায়সার। ধন্যবাদ আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আজকে বিশেষ শিরোনাম একটাই, ইরানের প্রেসিডেন্ট নিহত হয়েছেন দুর্ঘটনায়, সেটাই খবর। তবু আমি দেখে নিই। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে শোকে স্তব্ধ ইরান, মূল বেতনের 50% বিশেষ ভাতা পাবেন সিইসি। সমকাল দুর্ঘটনা নাকি নাশকতা, বৈধতা না থাকার সুযোগে ভাগাভাগির চাঁদাবাজি। মানবজমিন কাঁদছে ইরান, রাইসি যেভাবে ইরানের প্রেসিডেন্ট হন। আমাদের সময় রাইসি সহ 9 লাশ উদ্ধার, শোকে স্তব্ধ ইরান। অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। কালবেলা 139 কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে নাভানা ফার্মা। দুর্ঘটনা নিয়ে সন্দেহ, প্রশ্ন। জায়জা দিন ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহত, ধর্মীয় নেতা থেকে দেশের প্রেসিডেন্ট। আজকের পত্রিকা গোপন তত্ত্বের হাজারো হাট, লিফট ও এসি দেখতে বিদেশ যাচ্ছে নামলারা। দেশ রূপান্তর, রাইসির কুয়াশা ঘেরা মৃত্যু, শোক আছে, সংখ্যা নেই। প্রতিদিনের বাংলাদেশ, দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা। বাজারে সংকট নেই, দাম বাড়ছে কেন? খবরের কাগজ, ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহত, ইমাম রেজার মাজারে উড়ল কালো পতাকা। মানব কণ্ঠ, রাইসির মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র। ইনকিলাব, ভারতের জেরক্স ইন্ডিয়া হাতিয়েছে 112 কোটি, ইরানের প্রেসিডেন্ট নিহত। আলোকিত বাংলাদেশ, ইরানি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত, 156 উপজেলায় ভোট গ্রহণ আজ। সময়ের আলো, রাইসির মৃত্যুতে বিশ্বজুড়ে শোক, 4,500 কোটি টাকায় অপ্রয়োজনীয় ড্রেজার ক্রয়। সংগ্রাম, কপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ সকলের লাশ উদ্ধার। 126 দেশে যেতে বাংলাদেশিদের সনদ প্রত্যায়নের জটিলতা কাটছে। করতোয়া, ইরানি প্রেসিডেন্ট রাইসি নিহত, কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ। বিজনেস স্ট্যান্ডার্ড, প্রাইম মিনিস্টার অর্ডার স্ট্রিক্টার মার্কেট মনিটরিং টু স্টপ আনরিজনেবল প্রাইস হাইকস। যেমনটা বলেছিলাম যে ইরানি প্রেসিডেন্ট রাইসি নিহত হয়েছেন, ইব্রাহিম রাইসি। আপনি জানেন তার বর্ণাঢ্য ক্যারিয়ার। এর মাঝে তিনি প্রধান বিচারপতিও ছিলেন, জি, অ্যাটর্নি জেনারেল ছিলেন, এবং বলা হয়ে থাকে তিনিই হতেন ভবিষ্যৎ ইরানি নেতা। আপনি কীভাবে দেখছেন? আপনি যে শেষ মন্তব্যটি করলেন সেটি দিয়ে শুরু করি। আলী খামেনির উত্তরসূরি কে হবেন, এই প্রশ্ন নিয়ে ইরানে যত রকমের জল্পনা আপনি জানেন যে সবসময় থাকে। এবার কিন্তু অনেকটাই কম ছিল, কেননা ইব্রাহিম রাইসিকে আমরা দেখছিলাম যেভাবে তার উত্থান হয়েছেন, যেভাবে তিনি গুরুত্বপূর্ণ দপ্তর পার হয়ে, আইন বিচার বিভাগ পার হয়ে উনি 21 সালে প্রেসিডেন্ট হয়েছেন, এবং যে নির্বাচনটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল, কিন্তু মূল ধর্মীয় নেতা আলী খামেনি চেয়েছিলেন বলেই রাইসি প্রেসিডেন্ট হয়েছেন। এবং গত কয়েক বছর ইরানে আমরা দেখতে পাচ্ছি যে রাইসির যে আনুগত্য আলী খামেনির প্রতি, এবং রাইসির ইরানের যে শাসন কাঠামো, আপনি জানেন যে একটি অত্যন্ত ইউনিক, পৃথিবীর অন্য কোনো দেশের শাসন কাঠামোর সাথে সেটির মিল নেই। সেটি ধর্মীয় গোষ্ঠীর কারণেই বলি, অথবা গার্জিয়ান কাউন্সিলের কারণেই বলি, কিংবা সেনাবাহিনীর ভূমিকার কারণেই বলি। 1979 সালে এই যে ইসলামী বিপ্লব হয়েছে, তারপরের থেকে ইরান কিন্তু একটা ধারাবাহিক শাসন চালিয়ে যাচ্ছে। এবং রাইসির মৃত্যু বা দুর্ঘটনা কি নাশকতা কি না সেটা আমরা একটু পরে কথা বলি, কিন্তু এই মৃত্যু কিন্তু আলী খামেনির পরে ইরানের প্রধান ধর্মীয় নেতা কে হবেন, কারণ আপনি জানেন তার বয়স প্রায় 85 বছর। তার ছেলের সম্ভাবনা রয়েছে, কিন্তু তাকে অনেকটাই আমরা পেছনের সারিতে দেখতে পাচ্ছি। ইব্রাহিম রাইসিকে আমরা দেখছিলাম সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অতএব এই দুর্ঘটনায় ইরানের সবচেয়ে যেটি বড় চিন্তার কারণ হলো, সেটি হচ্ছে যে ইরানের শাসন কাঠামোর মূল সিদ্ধান্ত যার, মূল দিক নির্দেশনা যিনি দেন, সেই ব্যক্তিটি আসলে কে হবেন। এটি নিয়ে ইরান কিন্তু আবার একটি গোলকধাঁধায় পড়তে যাচ্ছে। যদিও আলী খামেনি বলেছেন যে শাসনের ধারাবাহিকতা, এমনকি আমাদের যে কর্মসূচি বা নীতি নৈতিকতার বিষয়গুলো রয়েছে, সেটি আগের মতোই চলবে, সেটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমরা যদি এবার একটু দেখি যে দুর্ঘটনা নাকি নাশকতা, এটি নিয়ে কিন্তু বেশ কিছু গণমাধ্যম, আমি টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনও দেখলাম, আমাদের কোনো গণমাধ্যম সেটিকেই হয়তো আবার অনুরণিত করেছেন।
এটি দেখুন, আপনি যেই সময়ে এই দুর্ঘটনাটি ঘটলো সেটি কোনো স্বাভাবিক সময় না। আপনি জানেন যে প্রায় 7 মাস হলো গাজাতে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমি কিন্তু এটিকে অনেক মিডিয়া যুদ্ধ বলছে, আমি গণহত্যাই বলি। কেননা যুদ্ধ হতে হলে দুটি পক্ষ লাগে এবং মোটামুটি সমকক্ষ দুটি পক্ষ লাগে। কিন্তু এখানে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, যেভাবে ধ্বংসস্তূপ তৈরি করা হচ্ছে, যেভাবে বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক আক্রমণ করা হচ্ছে এবং হামাসের নামে যেভাবে নারী এবং শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এই গণহত্যার পটভূমি রয়েছে। এবং ইরান, আপনি জানেন, এই প্রথমবারের মতো তাদের ভূমি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে। অতএব ইসরায়েলের সাথে ইরানের যে সম্পর্কের যেই দ্বন্দ্ব এবং যেই অবস্থায় রয়েছে, এই প্রেক্ষাপট রয়েছে। তৃতীয় যেটি রয়েছে যে ইরান সমর্থিত যে প্রক্সি বাহিনীগুলো, সেটা আমরা হুতির বলি অথবা আমরা হামাস বলি অথবা হেজবুল্লাহ বলি, তাদেরকে, এবং সিরিয়া এবং ইরাকে ইরানের যে প্রেজেন্স রয়েছে, সেইগুলোকে আপনার ইরান কি করে পরিচালিত করবে। চতুর্থ যেটি মনে হচ্ছে যে পারমাণবিক কর্মসূচি, যেটি নিয়ে পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি চিন্তিত, সেই কর্মসূচির ভবিষ্যৎ কি? সেই কর্মসূচি কি শান্তিময় কর্মসূচির দিকে থাকবে নাকি ইব্রাহিম রাইসি শেষ যেটি বলেছিলেন যে ইসরায়েল যদি কোনো কারণে আক্রমণ করে তাহলে ইরানকেও বাধ্য হতে হবে যে সেটি যুদ্ধাস্ত্রের দিকে গেল এবং পারমাণবিক শান্তিপূর্ণ কর্মসূচি থাকলো না। অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে এবং যে কারণে নাশকতার কথাটি আসছে সেটি হচ্ছে যে আপনি এই পটভূমিতে এই দুর্ঘটনা ঘটেছে এবং যেখানে আপনার পররাষ্ট্রমন্ত্রী সহ ইব্রাহিম রাইসি মারা গেছেন। কাজেই অনেকেই মনে করছেন যে দেখুন, আপনি 3টি হেলিকপ্টার একই লোকেশন থেকে রওনা দিয়েছে, এই একই ঝুঁকিপূর্ণ আবহাওয়ার ভেতর দিয়ে, এই জঙ্গলময় পরিবেশের উপর দিয়ে। বাকি 2টি হেলিকপ্টার কিন্তু কোনো দুর্ঘটনায় পতিত হয়নি, তাদের কিছু হয়নি। আমরা সাধারণত দেখে থাকি এরকম ঘটনায় হেলিকপ্টারগুলো হয়তো পাশাপাশি চলাচল করে থাকে। সেই ক্ষেত্রে এই বিশেষ হেলিকপ্টার, যেখানে প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার দুর্ঘটনায় পতিত হওয়া এবং ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় তাকে অন্তত 12 ঘন্টা খুঁজে না পাওয়া, সব কিছু মিলিয়ে কেউ যদি মনে করেন যে মধ্যপ্রাচ্যের পটভূমিকে বিশ্লেষণ করবেন, ইসরায়েলের সাথে ইরানের সম্পর্কের যে দ্বন্দ্ব চলছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে যেমন করে ইরানকে এবং হামাসকে বা মধ্যপ্রাচ্যের ইস্যুগুলোকে ডিল করছেন, তাতে এই নাশকতার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়। কথা হচ্ছে এইটা এত পুরনো হেলিকপ্টার, এটা আপনি জানেন যুক্তরাষ্ট্রের তৈরি, এটা একটা। আপনি যেটা বলছেন যে যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় তো হঠাৎ স্পট থেকেই তো এটা টের পাওয়ার কথা, তো সেখান থেকে তাকে অ্যালার্টই করা হয়েছিল কিনা বা কী অবস্থায় আছে এটাও তো না। এই জন্যই ষড়যন্ত্র তথ্য যেটা যে আসলে এটা নাশকতা হতে পারে। অনেকগুলো প্রশ্নের কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। প্রথম কথা, আপনি যেটি বললেন যে 1979 সালের হেলিকপ্টার, এবং আপনি জানেন যে কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অবরোধ করে রেখেছেন এবং মার্কিন পণ্য, মার্কিন সার্ভিস, মার্কিন কোম্পানিগুলোর কোনো সাহায্য সহযোগিতা, কোনো উপস্থিতি সেখানে নাই। একজন প্রেসিডেন্টের এখন নিশ্চয়ই এই প্রশ্ন উঠবে যে উনি 79 সালের সেই হেলিকপ্টার, যার সার্ভিসিং ছিল না, মেনটেনেন্স ছিল না, স্পেয়ার পার্টস ছিল না, এমনকি যাদের কনসালটেন্সি থাকার কথা সেটিও ছিল না, এই হেলিকপ্টার প্রেসিডেন্ট কেন ব্যবহার করছেন? কারণ আপনি জানেন যে যেই অক্ষপথে ইরাক চলছিল তাতে রাশিয়া, চায়নার মতো দেশগুলো তার সহযোগী এখন। কাজেই এটি মনে হয় আরেকবার প্রশ্নের উদ্রেক করবে যে ইসলামী বিপ্লবের সময়ে যে হেলিকপ্টার তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, সেই হেলিকপ্টার নিয়ে কেন প্রেসিডেন্ট চলাচল করছিলেন? আরও একটা জিনিস নাশকতার এই জন্য বলা হয় যে কারণ আপনি জানেন যে ইসরায়েল কিন্তু ইরানের ভেতরে এবং ইরানের যারা ভিন্ন মতাবলম্বী রয়েছেন তাদেরকে ব্যবহার করে গত কয়েক বছরে বেশ কয়েকটি আক্রমণ করেছে। এমনকি সর্বশেষ যেই আক্রমণটি হয়েছে সেটি কিন্তু ইরানের ভেতরেই হয়েছে, ইরানের বাইরে থেকে হয়েছে এমনটি মনে হয়নি। কাজেই ইসরায়েলের পক্ষে অনেক কিছুই করা সম্ভব এবং এই হুমকি, এই পরিকল্পনা, মোসাদের অনেক ঘটনাবলী আমরা জানি, সেই নাশকতার জায়গাটি হয়তো অনেকবার চিন্তাও করতে হবে। যদিও ইসরায়েল আকবারিয়ে বলেছে যে তারা এই ঘটনায় যুক্ত না, যেটি আরও বেশি প্রশ্নের উদ্রেক করেছে। এটা তার বলার অর্থ কি? এটি হয়তো তারা দেখাতে চেয়েছে যে যেহেতু এমনিতেই অনেক ইস্যু মধ্যপ্রাচ্য ডিল করছে, আমি ভালোর দিক থেকে যদি বলি, কিন্তু খারাপের দিক থেকে হচ্ছে ইরান কিন্তু এখন পর্যন্ত নাশকতার অভিযোগ তোলেনি এবং মূল নেতৃত্ব সেটিকে একটা দুর্ঘটনা বলেই কিন্তু জনগণকে আশ্বস্ত করেছেন। তবে এখন প্রশ্ন হচ্ছে যে ইরানকে কিন্তু অনেকগুলো ভারসাম্যের জায়গা
অটুট রাখতে হবে এবং সামনের দিকে এগোতে হবে। তার প্রথম ভারসাম্যটি হচ্ছে পশ্চিমাদের সাথে আপনি পারমাণবিক অস্ত্র অথবা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এই প্রক্রিয়াকে কি করে এগিয়ে নেন। দ্বিতীয় হচ্ছে যে ইসরায়েলের সাথে তার যে বিরোধ তৈরি হয়েছে, আমি নিশ্চিতভাবে মনে করি যে ইসরায়েল এখন চিন্তা করবে যে এটি একটি নাজুক সময় এবং নেতৃত্বের পরিবর্তন হচ্ছে এবং এই নেতৃত্বের পরিবর্তনের সময় কী সুবিধা নেওয়া যায় অথবা আরও একটু কোণঠাসা করে ফেলা যায় কিনা। ইরান, আপনি জানেন যে ইসরায়েল এবং তার আশেপাশের দেশগুলোতে তার প্রক্সি বাহিনীকে আপনার অনেকভাবে নিয়োজিত করেছিল, যে যুদ্ধে সে সরাসরি অবতীর্ণ হচ্ছিল না। এই কৌশল কি সে অটুট রাখবে কিনা? কারণ এর আগে দুজন জেনারেল নিহত হয়েছেন, বিশেষ করে সোলাইমানির মতো জেনারেল, যিনি এই পুরো কৌশল এবং নেটওয়ার্কের তত্ত্বাবধানে ছিলেন। তার মৃত্যু ইরানকে অনেকটাই ধকলে ফেলেছে। আর রাইসির মৃত্যুর পরে ইরান তার কর্মসূচি এবং এই পরিকল্পনা কতটা এগিয়ে নেয় এটি রয়েছে। তৃতীয় হচ্ছে যে রাশিয়া এবং চীনের সাথে ইরান পশ্চিমা বিশ্বের বিপরীতে গিয়ে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, সেটিকে এগিয়ে নেওয়ার মূল ব্যক্তিও কিন্তু ছিলেন ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী আমির। কাজেই এটিকে ইরান এখন কিভাবে এগিয়ে নেবে, অনেকগুলো প্রশ্নের এখানে কিন্তু উদ্রেক হয়েছে। আপনার কি মনে হয় যে এই রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্য যে পরিস্থিতি, যে অগ্নিগর্ভ পরিস্থিতি যেটা আপনি বর্ণনা করলেন, এইটার শেষ পরিণতি কি হতে পারে? আমার তো ধারণা, আমরা যদি আরব বিশ্বের দিকে তাকাই, এবং আরব বিশ্বে কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অনেকখানি নিয়ন্ত্রণ করছিল ইরান। সারা বিশ্বে যেমন করে আপনি মানব জমিনে আমরা যে হেডিংটি দেখেছি কাঁদছে ইরান, বিশ্বের অনেক দেশে, আমি ইন্দোনেশিয়া থেকে পাকিস্তান, আজ রাতে অনুষ্ঠানে আসার আগে দেখছিলাম যে মানুষ প্রার্থনা করছেন, কাঁদছেন এবং শোক পালিত হচ্ছে। পৃথিবীর আরব বিশ্বের একটা বড় অংশের মানুষ ইরানকেই এই মুহূর্তে মুসলিম বিশ্বের নেতা বলে মনে করেন, এবং তারা ইরানের অনেক সমালোচনা সত্ত্বেও তারা মনে করেন যে সাহস, একাগ্রতা নিয়ে ইরান প্যালেস্টাইনিদের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমরা কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশকে সেই অবস্থায় দেখছি না। আপনি সৌদি আরব বলেন, বাহরাইন বলেন, মরক্কো বলেন, এমনকি ইউএই। কাজেই আপনি এই অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যে ইরানকে আমরা যে অবস্থান নিতে দেখেছিলাম, তাতে প্যালেস্টাইনিদের মনে অথবা প্যালেস্টাইন রাষ্ট্রের যে স্বপ্ন, তাতে অনেকটা আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিল। এখন আমার যতটুকু ধারণা যে এখানে কূটনৈতিকভাবে এবং সামরিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা আগাম অবস্থান তৈরি করে ফেললো, কেননা নেতৃত্বের পরিবর্তন মানি আবার সেই অবস্থানে যেতে ইরানকে সময় নিতে হবে। এবং আমার মনে হয় যে অন্য দেশগুলোর আমি শিওর না যে তারা আসলে কতভাবে মুসলিম বিশ্বকে এগিয়ে নিতে অথবা সহযোগিতা করতে আগ্রহী হবেন। এই পরিস্থিতিতে আপনি যেটা বলছেন যে এখন সার্বিক যে পরিস্থিতি মধ্যপ্রাচ্যের এখন যে অবস্থা, ইসরায়েল যে সুযোগটা, এইটা নেওয়ার জন্যই কি কোনো ষড়যন্ত্র করা হলো কিনা? দেখুন, নাশকতার মূল সন্দেহটা কিন্তু সেখান থেকেই। কেননা আপনি যদি নেতৃত্বকে শেষ করে দিতে পারেন বা দুর্ঘটনার ভেতর দিয়ে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারেন, স্বাভাবিকভাবে নীতি প্রণয়নে বিঘ্ন ঘটে অথবা নীতি প্রণয়ন দীর্ঘসূত্রিতা হয়। এই পরিস্থিতিতে এরকম একটি হেলিকপ্টার আপনার দুর্ঘটনায় পতিত হওয়া খুব যে স্বাভাবিক তা কিন্তু মনে হচ্ছে না। কাজেই আমাদের ধারণা করতে হবে যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং এই যে যুদ্ধ অবস্থা চলছে, এবং যেখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো একটি শক্তি মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর উপর আক্রমণ করছে অথবা প্যালেস্টাইনি ভূখণ্ড কেড়ে নেওয়ার জন্য ধারাবাহিকভাবে যে প্রক্রিয়া তারা শুরু করেছিলেন কয়েক দশক আগে, সেই প্রক্রিয়া চালাচ্ছেন। কাজেই নাশকতার এই সন্দেহটি মূলত ওই মধ্যপ্রাচ্য পরিস্থিতি থেকে আসে। ইরানকে এখন অনেকগুলো প্রশ্নের জন্ম দিতে হবে। আমি ভুলে যাওয়ার আগে বলি, ইরানের অভ্যন্তরে ভিন্ন মতাবলম্বীদের অবস্থাও কিন্তু বেশ শক্ত। এবং আপনি জানেন যে ইরানের ভেতরে 2 বছর আগেই আমরা দেখেছি যে মাশা আমিনকে নিয়ে ইরানে যে বড় অভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে, জনগণ রাস্তায় নেমে এসছে, অথবা তারা ওই দেশের শাসনতন্ত্র এবং ওই দেশের নিয়মকানুন অথবা নীতি নৈতিকতাকে না মেনে রাস্তায় বেরোনোর কথা বলেছে। কাজে ইরানের শাসনতন্ত্রের এই ধারাবাহিকতা রক্ষা করাও একটা বড় চ্যালেঞ্জ হবে, এবং তার সঙ্গে চ্যালেঞ্জ হবে তার বৈদেশিক যে কূটনীতি সম্পর্কগুলো আছে এবং সেটিকে অটুট রাখা। অনেক ধন্যবাদ। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে আজকের পত্রিকার শিরোনাম যেটা আমি পড়েছিলাম যে লিফট ও এসি দেখতে বিদেশ যাচ্ছেন আমলারা। আপনি জানেন যে সচিবালয়ে একটা 20 তলা ভবন হচ্ছে, সেই ভবনের জন্য এসি এবং লিফট কেনার জন্য 16 জন কর্মকর্তা বিদেশ যাচ্ছেন।
তো আপনি কি মনে হয় যে এত কর্মকর্তার কি বিদেশ যাওয়া প্রয়োজন আছে? এটি দেখুন, শিরোনামটি লিফট এবং এসি দেখতে যাচ্ছেন এটি না করে তারা প্রমোদ ভ্রমণে যাচ্ছেন, এরকম করলে কিন্তু আমাদের আলোচনাও করতে হতো না। দেখুন, এই লিফট, এসি বা এরকম কোনো টেকনিক্যাল ক্রয়ের ক্ষেত্রে আপনার তো টেকনিক্যাল মানুষজনকে যেতে হবে, যারা তার, সেটিও আমরা যতটুকু জানি যে আপনি যখন অর্ডার দেন তার টেকনিক্যাল স্পেসিফিকেশন আপনি তখনই যাচাই বাছাই করেন এবং তখনই আপনি তাদের কোনো একটা রেফারেন্স সাইটে গিয়ে দেখেন যে এই পণ্যটি আপনার ভবনের জন্য ঠিক কিনা। আমি যতটুকু জানি যে এই ধরনের সফর অতীতেও বাংলাদেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, আধা সরকারি প্রতিষ্ঠানে ঘটেছে এবং এটিকে একটা আপনার কর্মসূচি বানানো হয়, একটা খাত তৈরি করা হয় যাতে একসঙ্গে অনেকে বিভিন্ন রাষ্ট্রে যেতে পারেন। আমি যতটুকু ধারণা করি 2টি বা 3টি রাষ্ট্রে যাওয়ার একটি পরিকল্পনা আছে। কাজেই যেই সাপ্লায়ারকে থেকে তারা কাজটি নিচ্ছেন বা যন্ত্রপাতি নিচ্ছেন বা লিফট এসি নিচ্ছেন, এটি তাদের অঙ্কটা হয়তো তাদের দরপত্রের সাথে যোগ করে রাখা হয়েছিল যাতে করে এই কর্মকর্তারা বিদেশে যেতে পারেন এবং জনগণের অর্থ খরচ করে তারা তাদের কোনো রকমের টেকনিক্যাল বা কারিগরি যোগ্যতা ছাড়া বা জ্ঞান ছাড়া এরকম একটি পারচেজের সাথে যুক্ত হতে পারেন। এখানে বলা হয়েছে যে 3 জন আমলা গণপূর্ত মন্ত্রণালয়ের আর 7 জন হলো গিয়া প্রকৌশলী। আপনি যদি গণপূর্তের বিল্ডিংগুলোর দিকে তাকান এবং তার যে নির্মাণ কৌশল, তার যে আর্কিটেকচারাল ডিজাইন এবং তার যে যন্ত্রপাতির ব্যবহার, আমরা কিন্তু সমালোচনা করতে বাধ্য হই, কেননা প্রাইভেট সেক্টরের বিল্ডিংগুলোকে আমরা দেখতে পাই অনেক ওয়েল প্ল্যান্ড এবং ইকুইপমেন্টগুলো ভালো কাজ করে, তার মেনটেন্যান্সটা ভালো হয়। গণপূর্তের বিল্ডিং নিয়ে কিন্তু ওই সমস্যা রয়েছে। কাজেই তারা এইটিকে ভ্রমণ হিসাবে নিয়েছেন এবং আমার ধারণা তাদের এই প্রাক জাহাজীকরণের সাথে তাদের তেমন কোনো সম্পর্ক নাই। এমনও হতে পারে যে ওই স্পটে তারা যাবেন কি যাবেন না, আপনি যদি পরবর্তীতে এর কোনো ফলো আপ রিপোর্ট করা হয় সেটিও কিন্তু খুঁজে বের করা যাবে। আমি একটি সরকারি হোটেলের কথা জানি যার এরকম টাইলস কিনতে স্পেনে গিয়েছিলেন 11 জন কর্মকর্তা এবং তাদের মধ্যে 9 জনই টাইলসের পরিদর্শনের সাথেও যুক্ত ছিলেন না যখন ঘটনা ঘটে। কাজে এটি আর এরকম এর কিন্তু ধারাবাহিকতা রয়েছে, অতীতে ঘটেছে, আগামীতে ঘটবে এবং আমি শিওর সচিবালয়ে আলাপ হয় যে তারা এই প্রকল্পটি করতে পেরেছেন সফলতার সঙ্গে, অতএব তারা অনেকটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। ভালো, খুবই ভালো। আপনি জানেন যে ঢাকায় কদিন আগে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল মাঝখানে 2 দিন বন্ধ ছিল, কারণ সরকারি নির্দেশেই এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে তারা প্রতিবাদ জানান, থানায় আগুন দেন, অনেক রাস্তাঘাট সড়ক অবরোধ হয়। এরপরে আবার নতুন করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওবায়দুল কাদের যিনি বন্ধ করেছিলেন তিনি আবার বলেছেন যে চলবে। এই মানে নাটকীয়তা এই আমি জানি না কি অবস্থা, আপনি কীভাবে দেখবেন? দেখুন, এটার তেমন কোনো প্রয়োজন ছিল না, কেননা যখন আমাদের একটি সমস্যা হচ্ছে আমরা একটি সমস্যাকে আগে বাড়তে দেই, তারপরে সেটিকে দৃশ্যমানভাবে আপনার বন্ধ করার কথা বলি, অথবা এমন একটি নাটক তৈরি করা হয় সেখানে যেই উদ্দেশ্য ছিল সেটি হয়তো আবার ফেরত আসে। আমাদের দেশে গত 10-12 বছরে যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আসছে এবং আমাদের একজন মন্ত্রী বলেছেন এটা হচ্ছে বাংলাদেশের টেসলা, অতএব তিনি গর্বের সাথেই বলেছেন যে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো দিয়েই তো আমাদের পরিবহন সংকট মিটছে। দেখুন, এখানে মানুষের যে চলাচলের প্রয়োজন সেই তুলনায় পরিবহনের যে অপ্রতুলতা সেটা কিন্তু আমরা সবাই জানি এবং ব্যাটারি চালিত রিক্সা অনেক অল্প আয়ের মানুষের জীবিকা নির্বাহের একটি মাধ্যম তৈরি হয়েছে। এই মাধ্যমে কেউ বিনিয়োগ করেছেন এবং কেউ কেউ এটির পরিচালনার ভেতর দিয়ে তার সংসারকে পরিচালনা করেন। আপনি হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে এই ইন্ডাস্ট্রির উৎপত্তি এবং বিকাশ কি করে হলো এবং তার প্রয়োজন রয়েছে কিনা আমাদের এখানে কোনো সমীক্ষা হয় না। এখানে ব্যক্তির নির্দেশে বা ইচ্ছায় প্রশ্নটা চলতে দেওয়া হলো কেন আবার না ওই সময় সেটি দেখুন আমাদের প্রত্যেকের চোখের সামনে ঘটেছে এবং আমরা বাড়তে দিয়েছি। আমরা যারা চাঁদাবাজি করার ক্ষমতা রাখি তারাও স্ট্যান্ড থেকে চাঁদা নিয়েছি, যারা বিদ্যুতের সরবরাহ দিয়েছে তারা তার ভাগবাটোরা পেয়েছেন। অতএব সমস্ত অংশীদাররা কিন্তু এখানে রয়েছেন এবং সেটি একটি শিল্প হিসাবে গ্রো করেছে, এটি জীবিকার একটি মাধ্যম হিসাবে গ্রো করেছে এবং জনগণের বা নাগরিকদের পরিবহনের একটি মাধ্যম। না, যেখানে বলা হয়েছে যে বিদ্যুৎ ফেরি করা হবে তো সেখানে আপনি বিদ্যুৎ চালিত মানে ব্যাটারি দিয়ে যেটা চলছে বিদ্যুৎ দিয়ে, এবার কিন্তু বিদ্যুতের অভাবের চেয়ে
তার বিশৃঙ্খলার কথা বলা হয়েছে যে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ব্যাটারি চালিত রিক্সাকে ঢাকা শহরের অধিকাংশ জায়গায় চলাচল করতে দেওয়া হবে না। এখন শোনেন, বিদ্যুৎ ফেরি করার কথা বলা হয়েছিল, সেই বিদ্যুতের তো আমরা এই তীব্র গরমে তার অবস্থা দেখতে পেয়েছি। আমরা কিন্তু সিস্টেম লসের দিকে একবারও তাকাই না। আমরা IMF এর দোহাই দিয়ে আমরা নাগরিকদের ঘাড়ে বিদ্যুতের বোঝা চাপিয়ে এবং তার দাম ক্রমাগতভাবে বাড়িয়ে আমরা আমাদের চোখ অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। যেই জায়গায় হাত দিলে সিস্টেম লস কমাতে পারলে আপনার বিদ্যুতের দাম না বাড়ালো হবে, অথবা যেই কুইক রেন্টালকে বসিয়ে রেখে আপনি দিনের পর দিন বছরের পর বছর অর্থ দিচ্ছেন এবং যে কারণে আপনার অর্থনীতিতে অনেক চাপ তৈরি হয়েছে, সেই দিকে নজর দেওয়া হচ্ছে না। ব্যাটারি চালিত রিক্সা আমাদের বিদ্যুতের কত শতাংশ ভোগ করে আমি নিশ্চিত না, কিন্তু এটি এমন কোনো ইস্যু ছিল না যাকে আপনি হঠাৎ করে বন্ধ করলেন, তারপরে তারা রাস্তায় নেমে এলো, তারপরে 48 ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো। এইভাবে নীতি প্রণয়নের অবস্থা কিন্তু আমাদের স্মার্ট বাংলাদেশের সাথে যাচ্ছে না। এখানে আপনার সমীক্ষা করা দরকার ছিল, বোঝা দরকার ছিল যে হঠাৎ করে যখন আমরা বন্ধ করব তার বিকল্প কি, তারপরে মানুষ চলাচল করবে কিভাবে, এই মানুষগুলোর কর্মক্ষেত্র কোথায় হবে। আপনি জানেন যে কোনো নির্বাচনের সময় আমরা কর্মসংস্থানের দারুণ সব প্রতিশ্রুতি শুনতে পাই, তাহলে এই মানুষগুলো বাধ্য হয়ে রিক্সা চালায় কেন, তারা ব্যাটারি রিক্সাই বা চালায় কেন। এমনকি আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেখেছি চায়ের দোকান, পানের দোকান, হকারদেরকে তুলে দেওয়া হচ্ছে, কেননা এই শহরের বিত্তবান অভিজাত মানুষের সাথে এই দোকানগুলো যায় না বলে কারো কারো নিশ্চয়ই ধারণা হয়েছে। তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কি? আপনাকে তো একটা পরিকল্পনার ভিতর দিয়ে এগোতে হবে, কিন্তু আমাদের পুরো ভঙ্গিমাটাই হচ্ছে আপনাকে তৎপরতার সাথে পুলিশ, ম্যাজিস্ট্রেট, বিডিআর নিয়ে গিয়ে করতে হবে, যাতে আপনি দেখতে পান যে সরকার সক্রিয় রয়েছে এবং তারা নাগরিকদের জীবনমানের নিশ্চয়তা দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত। কিন্তু আবার 48 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়েছে। আমার যতটুকু ধারণা এর পেছনে আরও কিছু উদ্দেশ্য রয়েছে। এই ব্যাটারি চালিত রিক্সাগুলো কিন্তু সব বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এবং উদ্ভাবিত। এখানে সরকারের নিশ্চয়ই কেউ কেউ রয়েছেন তারা চায়না থেকে ব্যাটারি চালিত রিক্সা এনে সেটিও মাঠে নামানোর পরিকল্পনা করছেন, এরকম আলোচনা আমি শুনেছি। কাজেই এটির ভেতর দিয়ে কি আরও গুটি কয়েক মানুষের নতুন করে ব্যবসা করার সুযোগ তৈরি করার চেষ্টা ছিল কিনা সেটিও খুঁজিয়ে হলেও হতে পারে। আমরা শেষ পর্যায়ে আছি। আপনি জানেন যে 156 উপজেলায় আজ ভোট, যেটা নিয়ে কোনো আলোচনা দেখছি না, খবরের কাগজগুলো তো খুব একটা কি নেই। আপনি না বললে আমার কিন্তু মনেও ছিল না যে 156 উপজেলায় ভোট। আপনার মনে আছে কি না, আমাদের বিশেষ করে আমার সাংবাদিকতা জীবনের শুরুতে উপজেলা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, কেননা আমরা তখন বলতে শুরু করেছিলাম যে ইউনিয়ন পরিষদের পরে আমাদের স্থানীয় সরকারের উপজেলা হচ্ছে বিকেন্দ্রীকরণের একটা বড় জায়গা, সেই জায়গাটিতে আপনি জনপ্রতিনিধি ডিরেক্টলি নির্বাচন করবেন, কাজে এটি একটা বড় ঘটনা। এখন এবারের নির্বাচন, জাতীয় নির্বাচনের পর থেকেই দেখুন নির্বাচনকে যেভাবে প্রশ্নের মুখে ফেলা হয়েছে, নির্বাচনের প্রতি মানুষের যে আগ্রহ চলে গেছে এবং নির্বাচনের বিশ্বাসযোগ্যতা যে শূন্যের কোঠায় নেমে যাচ্ছে, এটি বোঝার জন্য আপনাকে কোনো বিশেষজ্ঞ হতে হবে না। এমনকি স্থানীয় সরকারের নির্বাচন, যেটি আমরা সবসময় দেখতাম জাতীয় নির্বাচন মনোযোগ আকর্ষণ না করলেও উৎসাহ উদ্দীপনার কোনো কমতি হতো না, এবার লোক ডেকে এনেও সেই নির্বাচন করা যাচ্ছে না। গভীরভাবে ভাবতে হবে যে আপনি একটি গণতান্ত্রিক শাসন চান কিনা, একটি নির্বাচন চান কিনা, এবং জনপ্রতিনিধিরা, প্রকৃত জনপ্রতিনিধিরা যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তারা দেশ চালাবেন কিনা, এই প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।